ওইটা আসলে একটা গোপন বন্দিশালা। আমাদের দেশে আর কোথাও এরকম আছে কিনা বা দুনিয়ায় কোথাও আছে কিনা তা আমি জানি না। একদম দুনিয়া থেকে বিচ্ছিন্ন অবস্থায় রাখা। ওখান থেকে প্রায় সময় আজানের শব্দ শোনা যায়। রুম থেকে বের হলে, সেল থেকে বের হলে বাইরে কিছু দেখতে দেয় না। চোখ বেঁধে নিয়ে যায়, হাত বেঁধে নিয়ে যায়। আমাকে ওই যে কল্যাণপুরের বাস স্ট্যান্ড থেকে তারা তুলে নিয়ে গিয়েছিল। 5 বছর 3 মাস আমি ওখানে ছিলাম। ওখানে থাকাটা তো একটা মানসিক নির্যাতনের একটা অংশ। 3 মাস পর আমাকে চেক আপ করা হতো। আমি ওখান থেকে এসে জানলাম সেটাকে আয়নাগর বলা হচ্ছে। ওইটা আসলে একটা গোপন বন্দিশালা, যার সাথে হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পের সাথে তুলনা করা যায়। ওখানে থাকাটা অনেক, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের দেশে আর কোথাও এরকম আছে কিনা বা দুনিয়ায় কোথাও আছে কিনা তা আমি জানি না। এভাবে একজন মানুষকে যেভাবে রাখা হয় তা অত্যন্ত অমানবিক। সেখানে একটা জায়গায় ছোট একটা রুমে একজন মানুষকে মাসের পর মাস, বছর পর বছর রাখা, যেখানে প্রাকৃতিক আলো, যা ন্যাচারাল যে সূর্যের আলো আর বাতাস না পাওয়া যায় না, দূরে একদম দুনিয়া থেকে বিচ্ছিন্ন অবস্থায় রাখা, যাকে আমরা আরেকটা থেকে তুলনা করতে পারি আমরা খবরের সাথে। খবরে যেভাবে মানুষ মারা গেলে যাবে খবরে দেয়, ঠিক সেরকম তো অবস্থা। ওখান থেকে আপনি কোনো ইনফরমেশন যেমন পাবেন না, আপনি কোনো খবরও সেখানে আপনি ইনফরমেশন বাইরে যাবে না বা দিতে পারবেন না। ওখানে নিয়ে যাওয়ার পর তার কি হয়েছে কি না, মানে কি হলো কি না হলো, তা যেমন পরিবার জানে না, ঠিক তেমনি সেখানে যাকে রাখে সেও জানে না যে ওখানে আসলে বাড়ির লোকজন বা পরিজন বা বাইরের কী অবস্থা, সেখান থেকে এরকম কিছু জানার কোনো সুযোগ নাই। 5 বছর 3 মাস আমি ওখানে ছিলাম। গত 7 আগস্ট আমি সেখান থেকে আমাকে তারা ছেড়ে দেয়। ওখানে আমাকে নেওয়ার কারণটা হলো আপনার যে শেখ হাসিনা 2013 সালে খাগড়াছড়িতে একটা সমাবেশ করতে গিয়েছিল যে সেটা ছিল তার নির্বাচনী সমাবেশ। ওই সমাবেশে আমার ছাত্র সংগঠন থেকে একটা অবরোধ দেওয়া হয়। অবরোধ মানে সেটা একটা ছাত্র সংগঠনের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, সম্মেলন ছিল। এটা ডিসি অফিস থেকে পারমিশন নেওয়া। তো পরে শেখ হাসিনার সেখানে সমাবেশ উপলক্ষে সেই তাদের পিসিবির ওই প্রোগ্রাম বাতিল করে দেওয়া হয়। পার্বত্য চুক্তিকে কেন আমরা মানি না, এটা না মানলে সরকার বিরোধিতা করা, এটা একটা ছিল আমার অপরাধ। সেখানকার সাহিত্য শাসন দাবি করা। ওখানে সময় বোঝার মতো তেমন মানে সিস্টেম নাই, কিন্তু বোঝার আরেকটা সহজ ব্যাপার হলো ওখান থেকে প্রায় সময় আজানের শব্দ শোনা যায়। কোনো জায়গা থেকে শোনা যায় না, আর কোনো জায়গা থেকে একটু শোনা যায়। যদিও তারা ফ্যান চালু করে, সে সময় আজানের শব্দ শোনা যায়। ডিউটি চেঞ্জিং বা এসব নিয়েও সময়টা করা যায়। মূলত সময়টা বোঝার সবচেয়ে বড় হলো ওই আজানের যে যদি শোনা যায় তখনই সব মানে ওই এর বাইরে কোনো কখন কয়টা বাজে, কখন কি এটা বোঝা যায় না। এমনকি সূর্য কখন ডুবে কখন উঠে তাও মানে এটা বোঝা যায় না। সময় তো দূরে কথা। যখন ওয়াশরুমে নিয়ে গেলে তখন তাদেরকে ওখানে যে একটা ছোট্ট একটা ছিদ্র আছে টয়লেটের দরজার মাঝখানে, ওই ছিদ্র দিয়ে কোনো সময় ওই লোকজন আনা নেওয়া করতে দেখা যায়। 3 মাস পর আমাকে চেক আপ করা হতো। বাইরে থেকে ডক্টর যেত, ডক্টর গেলে আমাকে চোখ বেঁধে নিয়ে যেত। ডক্টরকে দেখতে দিত না, আমাকে হ্যান্ডকাপ লাগিয়ে চোখ বেঁধে নিয়ে রুম থেকে বের হলে, সেল থেকে বের হলে বাইরে কিছু দেখতে দেয় না। চোখ বেঁধে নিয়ে যায়, হাত বেঁধে নিয়ে যায়। আর কোনো সময় যদি এমার্জেন্সি ডাক্তার দেখানোর প্রয়োজন হয়, ডাক্তার যদি আমার অসুস্থ হয়ে পড়ি, তখন তার ডাক্তার আসে। ওখানে থাকাটা তো একটা মানসিক নির্যাতনের একটা অংশ। ওখানে থাকাটাই একটা মানে অত্যাচার, এটা অনেক বেশি। যখন 3 বছর পার হয়ে যায়, তারা অনেক আশায় থাকলো। প্রায় 7 বছরের কাছাকাছি, 3 বছর পরে প্রায় 7 বছরের কাছাকাছি সময় তারা একটা সময় এসে আমার শেষকৃত্য তারা করে দেয়। আমি আর ফিরবো না এই ভেবে। যাই হোক, এটা তার উদ্দেশ্য ছিল সে যদি মারাও যায়, অর্থাৎ সেটা একটা ধর্মীয় একটা কিছু বিশ্বাস থাকে যে সে পুণ্য পাবে, যদি বেঁচে থাকে এই পুণ্যের জোরে হয়তো সে ফিরে আসবে থাকে। আমরা সবাই জানি, কিন্তু একজন লোক ঘুম হয়ে যায়, তার কী অবস্থা হলো, কোথায় আসে না আসে। একটা পরিবার, সে তার বছরের পর বছর তার অপেক্ষায় থাকা এবং সে আসা নিয়ে তার কষ্টের মধ্যে থাকা, এটা কিন্তু ওই যে মৃত্যুর থেকেও আরও বেশি অনেক কষ্টের। এই কষ্ট যারা ভুক্তভোগী তারা একটু জানে, আর অন্য কেউ জানে না। আমাকে ওই যে কল্যাণপুরের বাস স্ট্যান্ড থেকে তারা তুলে নিয়ে গিয়েছিল। তারপরে আমাকে ওই চট্টগ্রামের একটা রাঙামাটি খাগড়াছড়ি বর্ডারের একটা বন বিভাগের বাগানে গিয়ে ছেড়ে দিয়েছিল।